সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3 এর নতুন একটি ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে স্পেসিফিকেশন, ওয়ার্কিং প্রসিডিউর এবং কন্ডিশনের ফলো করে কিভাবে মান্থলি স্যালারি শিট তৈরি করা যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপ স্ক্রিনে এখানে কিছু ওয়ার্কিং প্রসিডিউর বা স্টেপ দেওয়া রয়েছে এবং নিচের দিকে যদি আমরা স্ক্রলিং করি তাহলে দেখতে পাবেন এখানে কন্ডিশন দেওয়া রয়েছে। তার নিচে যদি স্ক্রলিং করি তাহলে এখানে দেখতে পাবেন স্যাম্পল এ এবং নিচে স্যাম্পল বি, আমাদের দুইটি স্যাম্পল দেওয়া রয়েছে। সো আমরা কন্ডিশন, স্পেসিফিকেশন এবং প্রসিডিউর বা স্টেপ ফলো করে আমরা এই স্যাম্পল অনুযায়ী কাজটা সম্পূর্ণ করব ইনশাল্লাহ। তো সর্বপ্রথমে আমরা এখান থেকে ওয়ার্কিং প্রসিডিউর থেকে শুরু করব। সো ওয়ার্কিং প্রসিডিউর যদি কেউ ফলো করে কাজ শুরু করে তাহলে তার কাজের ভিতরে ভুলের পরিমাণ কম হয় এবং কাজের ধারাবাহিকতা ঠিক থাকে, ফলে তার কাজ সুন্দর, দ্রুত, নিখুঁত হওয়ার সম্ভাবনা বেশি হয়। সো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ওয়ার্কিং প্রসিডিউর বা স্টেপ ফলো করে কাজ করবেন, তাহলে কাজের ভিতরের ভুলের পরিমাণ কম হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্কিং প্রসিডিউর বা স্টেপ রয়েছে। 1 নম্বর পয়েন্টে আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে, আমরা যদি এখানে পড়ি দেখতে পাবো যে অবজার্ভ অ্যান্ড ওয়্যার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই অ্যাজ রিকোয়ার্ড ফর দ্য জব, অর্থাৎ কাজের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপি পরিধান এবং পর্যবেক্ষণ করার জন্য বলা হয়েছে, যাতে আমাদের শারীরিক কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে। দ্বিতীয় নম্বর এখানে আমাদের বলা হয়েছে অবজার্ভ অ্যান্ড ফলো অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ওয়াশ রিকোয়ারমেন্ট ডিউরিং দ্য ডেমনস্ট্রেশন প্রসেস, অর্থাৎ প্র্যাকটিক্যাল চলাকালীন সময় পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষার জন্য নির্দেশনা অনুযায়ী আমাদের এই ওয়াশ ঠিক রয়েছে কিনা সেটি আমাদের নিশ্চিত করার জন্য বলা হয়েছে। এবার 3 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে রিড দ্য প্রোভাইডেড জব অ্যান্ড স্পেসিফিকেশন শিট, অর্থাৎ আমাদের যে প্রদত্ত শিট দেওয়া হবে সেই শিটটি ভালো করে পড়ার জন্য বলা হয়েছে, যাতে আমরা সঠিকভাবে কাজগুলো করতে পারি। আমাদের ভিতরে অনেকেই রয়েছে যারা এই ওয়ার্কিং প্রসিডিউর, কন্ডিশন এগুলো ধারাবাহিকতা ঠিক রাখে না এবং এর ভিতর থেকে কিছু কিছু পয়েন্ট তারা স্কিপ করে সামনের দিকে কাজ করে যায়। সো এই জন্যই আমি বলবো যে আপনারা ভালো করে শীটটা পড়ে নেবেন এবং এই স্টেপগুলো ফলো করে কাজ করবেন। 4 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে যে সেভ দ্য ফাইল উইথ ইউর রোল নাম্বার অ্যান্ড ইউর নেম ইনটু ক্রিয়েটেড ফোল্ডার বাই ইউ। সো আপনাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে এবং সেই ফোল্ডারের ভিতরে একটি স্প্রেডশিট সফটওয়্যার সেভ করতে হবে। সো আমরা এখানে মাইক্রোসফট এর এক্সেলটা ব্যবহার করছি, এটা সবচেয়ে পপুলার, সেই জন্য আমরা এখন থেকে এই এক্সেল নিয়েই কাজ করব। তো আমরা প্রথমে ডেস্কটপে চলে আসব, আমরা একটা ফোল্ডার তৈরি করে নিব। ফোল্ডারটা কিভাবে তৈরি করবেন এবং কি নাম দিবেন সেটা অবশ্যই আপনাকে অ্যাসেসর বলে দেবে। সো যদি অ্যাসেসর আপনাকে কিছু না বলে তাহলে আমি যেভাবে করেছি আমার দেখানো পদ্ধতি অনুযায়ী আপনি কাজটা করতে পারেন। তো সর্বপ্রথম আমরা ডেস্কটপে এখানে একটি ফোল্ডার তৈরি করেছি, যার প্রথমে আমরা সিরিয়াল নাম্বার অথবা আমাদের রোল নাম্বার দিয়ে আমরা এখান থেকে ফোল্ডার তৈরি করে নিলাম। রোল নাম্বার বা সিরিয়াল নাম্বার এবং নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করেছি এবং সেই ফোল্ডারের ভিতরে আমরা এখানে একটি
স্প্রেডশিট অর্থাৎ এক্সেল ফাইল এখানে সেভ করে রেখেছি, যার নাম আমরা এখানে দিয়েছি জব টু মান্থলি স্যালারি শিট। যেহেতু আমরা মান্থলি স্যালারি শিট তৈরি করব, সেই জন্য আমরা এখানে মান্থলি স্যালারি শিটটা উল্লেখ করে রেখেছি। এবং আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে কাজ করব, তখন আমরা ওই জবটার নাম দেব জব অন। যখন আমরা স্প্রেডশিট বা এক্সেল ব্যবহার করব, তখন আমরা দেব জব টু। এবং যখন আমরা প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট ব্যবহার করব, তখন আমরা দেব জব থ্রি। সো যেহেতু আমরা এক্সেল নিয়ে কাজ করছি, তাই আমরা এখানে জব টু দিয়েছি এবং আমাদের জবের নাম হচ্ছে মান্থলি স্যালারি শিট। সো আমরা এখান থেকে মান্থলি স্যালারি শিটটা দিয়ে দিলাম। সো এভাবে আমাদের এই কাজটা শেষ হয়ে গেছে। 4 নম্বর পয়েন্ট। এবার 5 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে যে পারফর্ম দ্য জব উইদিন দ্য গিভেন টাইম অ্যাজ স্যাম্পল অ্যান্ড স্পেসিফিকেশন শিট। সো আমাদের এই নির্দিষ্ট সময়ের ভিতরে কাজটা সম্পূর্ণ করতে হবে আমাদের যে স্যাম্পল রয়েছে বা স্পেসিফিকেশন শিট রয়েছে সেই অনুযায়ী। সো অবশ্যই টাইমের দিকে মাথা রাখতে হবে। আমাদের কাজের জন্য যতটুকু সময় নির্ধারণ করা রয়েছে, আমাদেরকে অবশ্যই সেই সময়ের ভিতরে কাজটা সম্পূর্ণ করতে হবে। সেইটাই আপনাকে এখানে মনে করিয়ে দিয়েছে 5 নম্বর পয়েন্টে। 6 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে চেক অ্যান্ড রিভিউ আফটার কমপ্লিট দ্য জব। সো আমাদের জবটা সম্পূর্ণ করার পরে একবার চেক করার জন্য বলা হয়েছে। সো যেহেতু আমরা জব কেবল শুরু করেছি, সো আমরা এখান থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত আমরা এখন করে রাখবো এবং যখন জবটা সম্পূর্ণ হবে তখন আমরা 6 নম্বর পয়েন্ট থেকে কাজ শুরু করব। সো এবার আমরা এখানে নিচের দিকে চলে আসি। আমরা নিচ থেকে আমরা এখান থেকে আমাদের স্যাম্পলটা প্রথমে দেখব। সো স্যাম্পলের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন প্রথমে আমাদের একটা স্যাম্পল রয়েছে স্যাম্পল এ, এবং নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে রয়েছে স্যাম্পল বি। এবার আমরা স্যাম্পল এর ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইটেল রয়েছে মান্থলি স্যালারি শিট এবং এখানে মান্থের নাম উল্লেখ করা রয়েছে এবং এখানে একটা টেবিল রয়েছে। এখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত এই সম্পূর্ণ টেবিলটা আমাদের মাইক্রোসফট এক্সেলের ভিতরে এটাকে হুবহু দেখে দেখে তুলে নিতে হবে এবং এটাকেও আমাদের এখানে দেখে দেখে তুলে নিতে হবে। এবং তারপর আমাদের স্যাম্পলটাকেও এখান থেকে দেখে দেখে তুলে নিতে হবে। সো এটা কিভাবে তুলবেন এবং এটা কোন কোন অপশনগুলো সবার আগে তুলবেন এগুলো আমি এখন বিস্তারিত বলে দেব। তো সর্বপ্রথম আমরা চলে আসি আমাদের মাইক্রোসফট এক্সেল। সো আমি জবটাকে ওপেন করি এখান থেকে। ইতিমধ্যেই আমি এগুলোকে এখানে লিখে রেখেছি যাতে আমাদের ভিডিওর ডিউরেশন বেশি বড় না হয়ে যায় তাই। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমাদের স্যাম্পলগুলো সঠিকভাবে তুলে নিয়েছি, এখান থেকে আমাদের ক্যাটাগরিগুলো তুলে নিয়েছি এবং এখানে আমাদের স্যাম্পল বি এটাও কিন্তু আমরা এখান থেকে লিখে নিয়েছি। সো এভাবে আমাদের করে নিতে হবে। এটা করার পরে আমাদের এখানে এমপ্লয়ার যে আইটি রয়েছে এটা আমরা ফাঁকা রেখেছি, বেসিক স্যালারি আমরা লিখে দিয়েছি, অ্যালাউন্স লিখে দিয়েছি আমরা, তারপর ট্যাক্স রেট এটাও আমরা লিখে দিয়েছি, ট্যাক্স অ্যামাউন্ট এবং এটাকে আমরা খালি রেখেছি, ফাঁকা রেখেছি, লোন ডিডাকশন এটাকে আমরা এখান থেকে লিখে দিয়েছি, তারপরে আমাদের টোটাল ডিডাকশন, গ্রোস স্যালারি, নেট স্যালারি, বাজেট রেঞ্জ এগুলোকে আমরা খালি রেখেছি। সো এগুলোর ভিতরে আমাদের ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করব তাই। এরপর এখানে দেখতে পাচ্ছি যে টোটাল অ্যামাউন্ট এটাকেও আমরা ফাঁকা রেখেছি, টাইপ এটাকে আমরা ফাঁকা রেখেছি এবং স্যাম্পল বি এর ভিতরে আমরা এখান থেকে এই সেলটাকেও ফাঁকা রেখেছি। সো আমি যেগুলো ফাঁকা রেখেছি অবশ্যই আপনারা এগুলো ফাঁকা রেখে বাকিটা হুবাহু এখানে তুলে নেবেন। সো এবার আমরা চলে আসি আমাদের জব শিটের ভিতরে। সো আমরা স্যাম্পল অনুযায়ী আমরা সম্পূর্ণ এটাকে তুলে নিয়েছি। এবার আমরা কন্ডিশন অনুযায়ী কাজ শুরু করব। সো কন্ডিশনের প্রথমের দিকে যদি লক্ষ্য করি দেখতে পাবো যে আমাদের এখানে বলা হয়েছে যে টাইটেল ফন্ট হচ্ছে এরিয়াল এবং আমাদের যে সাবটাইটেল সেটা হচ্ছে তহমা। টাইটেল ফন্ট সাইজ হচ্ছে 15
এবং সাবটাইটেল বা আদার টেক্সটের জন্য কোনো ফন্ট সাইজ এখানে উল্লেখ করে নাই। সো সেটা হচ্ছে অবশ্যই আমরা টাইটেলের ফন্ট থেকে মিনিমাম 3 অথবা 4 পয়েন্ট কমিয়ে দেব। তো চলুন আমরা এইটাকে ঠিক করে নিই। প্রথমে আমরা এটাকে সিলেকশন করব। আমাদের টাইটেল হচ্ছে মান্থলি স্যালারি এবং বাজেট। এইটা হচ্ছে আমাদের টাইটেল। সো আমরা এটাকে সিলেকশন করে এটাকে আমরা এরিয়াল করে দেব এবং এটার ফন্ট সাইজ আমরা এখান থেকে 15 করে দেব। পনেরো লিখে আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, তাহলে আমাদের এটার ফন্ট সাইজ আমাদের 15 হয়ে যাবে। এবার বাকি যে ফন্টগুলো রয়েছে সব লেখাগুলো একত্রে আমরা সিলেকশন করব। সিলেকশন করে আমরা এখান থেকে এটার ফন্ট তহমা করে দেব। সো আমরা এখান থেকে সার্চ বক্সে এটাকে টাইপ করব তহমা টাইপ করে সিলেকশন করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, তাহলে আমাদের সব ফন্ট সাইজ তহমা হয়ে যাবে এবং এর সাইজগুলো আমি এখানে 12 বা 12 দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের এই কাজটা হয়ে গেছে। আমাদের এই ফন্টগুলো হয়ে গেছে। এবার আমাদের এখানে অ্যালাইনমেন্টের কথা বলা হয়েছে সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, অর্থাৎ আমাদের যে সেলগুলো যেভাবে হবে সেভাবে তৈরি করার জন্য বলা হয়েছে। অ্যাজ লাইক আমাদের উপরে যে টাইটেল রয়েছে তার জন্য একটা সেলটাকে মার্কস করা হয়েছে, এইগুলো অ্যালাইনমেন্ট মিডল পয়েন্টে রাখা হয়েছে। সো এইগুলোর কথাই বলা হয়েছে যে এটাকে স্যাম্পল অনুযায়ী অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য বলা হয়েছে। সো আমরা এটা বুঝতে পেরেছি, এটাও আমাদের হয়ে গিয়েছে। এরপর আমাদের এইখানে ইএমপি আইডি যেটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে কাজ করতে হবে। সো ইএমপি আইডিতে কি বলা হয়েছে সেটা আমি বিস্তারিত বলে দিচ্ছি। ইতিপূর্বে আমরা যে ভিডিওগুলো তৈরি করেছি তার ভিতরে আমাদের ইএমপি আইডি সঠিকভাবে এখন পর্যন্ত কার্যকর হয়নি। সো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এই সঠিকভাবে কার্যকর কিভাবে করতে হয় সেটি আমি দেখিয়ে দেব। সো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আমি খুব সহজ এবং ভাষায় বোঝানোর চেষ্টা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইএমপি আইডি আমাদের এখানে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়। সো এখানে আমাদের ভ্যালিডেশন ব্যবহার করার জন্য বলা হয়েছে। ভ্যালিডেশন মানে হচ্ছে তথ্য যাচাইকরণ। সো তথ্য যাচাই করার জন্য বলা হয়েছে যেটা ইউনিক হয়, অর্থাৎ একই আইডি যাতে একাধিকবার কোনোভাবে ভুলক্রমেও যাতে না আসে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। এরপর এখানে বলা হয়েছে যে কনসিডার 4 ডিজিট এমপ্লয়ার আইডি, এবং যেই এমপ্লয়ার আইডিটা হবে সেটা হবে 4 ডিজিটের, 4 ডিজিটের বেশি অথবা কম হতে পারবে না। এবং এইখানে বলছে যে হোয়ার লেফটমোস্ট ডিজিট ক্যারেক্টার ই, অর্থাৎ বা পাশের ক্যারেক্টার হবে ই ক্যারেক্টার থাকবে শুধু, এবং অ্যান্ড রিসেট অফ 3 ডিজিট আর নিউমেরিক টাইপ, এবং বাকি যে সংখ্যা থাকবে সেটা থাকবে হচ্ছে নিউমেরিক বা সংখ্যা। এবং আমাদের এখানে কাস্টম রুল ব্যবহার করার জন্য বলা হয়েছে, লিস্ট রুল ব্যবহার করার জন্য নিষেধ করছে। অর্থাৎ আমরা তো হচ্ছে একটি ড্রপ ডাউনের মাধ্যমে এটা করা যেত বা লিস্ট আকারে করা যেত, কিন্তু এখানে কিন্তু এই লিস্ট আকারে করতে একদমই নিষেধ করে দিয়েছে যে আমরা এখান থেকে লিস্ট রুল ব্যবহার করতে পারবো না, আমরা এখান থেকে কাস্টম রুল ব্যবহার করতে পারবো। সো এটা একদম স্পষ্টভাবে এখানে বলে দিয়েছে। সো এই কাজটা আমরা প্রথমে করব। তো আমরা চলে আসি আমাদের এখানে ওয়ার্কিং এরিয়ার ভিতরে। সো এটি আমি খুব সহজে করব যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। আমি যদি প্রত্যেকটি পয়েন্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই তাহলে হচ্ছে ভিডিওর ডিউরেশনটা অনেক বেশি বড় হয়ে যাবে। সো আপনারা যদি এটার ব্যাখ্যা বিশ্লেষণ সহ ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের অনুরোধের উপর ভিত্তি করে আমি এটাকে বিস্তারিত ক্লাস তৈরি করার চেষ্টা করব। সো আমরা সর্বপ্রথম এমপ্লয় আইডিটা ব্যবহার করব এখানে। সো এমপ্লয় আইডিটা হবে এভাবে যে প্রথম এখানে এটা প্রথমে ই থাকবে, তারপর হচ্ছে 3টা নিউমেরিক ভ্যালু থাকবে। সো এভাবেই হবে, এবং এভাবে যে হবে তাহলে এইখানে প্রথম অক্ষরটা এটা থাকতে হবে আমাদের ক্যারেক্টার,
এবং বাকি যে তিনটা শব্দ, এই তিনটা শব্দ থাকতে হবে আমাদের নিউমেরিক ভ্যালু। সো এইটাই বলার জন্য বলা হয়েছে। এবং একই ভ্যালু যাতে আমরা একাধিক বার ব্যবহার করতে না পারি। সো এক্সাম্পল, আমি উপরে সেম যেটা দিয়েছি আমরা নিজেও কিন্তু সেটা দিতে পারতেছি এখন। সো এইটাই আমাদের বলা হয়েছে যে এখানে শুধুমাত্র ই থাকবে প্রথম অক্ষরটা, এবং পরের তিনটা অক্ষর আমাদের এখানে নিউমেরিক ভ্যালু থাকবে। সো আমরা এইটাই করব। তো স্যাম্পল অনুযায়ী যদি স্যাম্পলের দিকে লক্ষ্য করি, আমরা স্যাম্পলের ভিতরে দেখতে পাবো যে আসলে আমাদের এই যে এমপ্লয়ি আইডিগুলো কিন্তু আমাদের ঠিক এভাবেই সাজানো রয়েছে। সো আমরা এই কাজটা সঠিকভাবে করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আমরা চলে আসি আমাদের ওয়ার্কপ্লেসের ভিতরে। দেন আমরা এইখানে আমরা একটা খসড়া করে নেব, যেটা আমাদের জন্য সুবিধা হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি যেভাবে এই কাজটা করছি আপনারা এভাবে করবেন, তাহলে আপনাদের কাজের সুবিধা হবে। তো সর্বপ্রথমে আমরা এখান থেকে ইকুয়াল চাপ দেব এবং এখানে টাইপ করব অ্যান্ড টাইপ করার পরে এখানে প্রথমে আমরা লিখব লেফট ফাংশন ব্যবহার করছি। সো লেফট দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট, তারপর দেখতে পাচ্ছি নাম্বার ক্যারেক্টার্স। সো টেক্সটের আর্গুমেন্টে আমরা এখান থেকে আমাদের এমপ্লয়ার যে আইডি প্রথম সেল রয়েছে, প্রথম সেলটা দিয়ে দেব এবং আমরা কমা দেব। কমা দেওয়ার পরে এখানে নাম্বার ক্যারেক্টার, এখানে আমরা অন দেব। তাহলে হবে কি, আমাদের এমপ্লয়ার আইডির ভিতরে বা পাশ থেকে আমাদের প্রথমে ক্যারেক্টার এটা গুণে দেখবে কয়টা ক্যারেক্টার রয়েছে। সো এখান থেকে বা পাশ থেকে একটা ক্যারেক্টার গুনবে, একটা ক্যারেক্টার গোনার পরে আমরা এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দিব এবং এখানে ডাবল কোটেশনের ভিতরে ই দেব। তাহলে হবে কি যে E3 সেলে সেলের ভিতরে A3 সেলের ভিতরে আমাদের যে ডিজিট লিখব তার প্রথম ডিজিটটা অবশ্যই ই থাকতে হবে, অন্যথায় কিন্তু আমাদের ইরো চলে আসবে। এবার আমরা কমা দিই, কমা দেওয়ার পরে এরপর দেখতে পাচ্ছি লজিক্যাল টেস্ট। সো লজিক্যাল টেস্ট 2 অ্যান্ডের লজিক্যাল টেস্ট 1 আমাদের শেষ হয়ে গিয়েছে, অ্যান্ডের লজিক্যাল টেস্ট 2 রয়েছে। এখানে আমরা পুনরায় টাইপ করব রাইট টাইপ করার পূর্বে অবশ্যই আমরা এখানে ইজ নাম্বার ইউজ করব এবং এখানে আমরা ভ্যালু ইউজ করব। আপনারা যদি এইগুলো বুঝতে না পারেন যে কোনটা কী জন্য দিচ্ছি, আমি কিন্তু এখানে বিস্তারিত বলছি না। যদি আপনাদের এইগুলো নিয়ে কনফিউশন তৈরি হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের বিস্তারিত ব্যাখ্যা সহ এটার ভিডিও তৈরি করার চেষ্টা করব। এরপর রাইটের এখানে আমরা এমপ্লয় আইডির এই প্রথম সেলটা দিয়ে দেব, কমা দেব এবং আমাদের পরের যে ডিজিটগুলো সেটা 3টা হবে, সেই জন্য আমরা এখান থেকে 3 দিয়ে দেব, ব্র্যাকেট ক্লোজ করব। সো আমরা এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করব, প্রথমে রাইট ফাংশনের ব্র্যাকেট ক্লোজ করব, তারপর ভ্যালু ফাংশনের ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে ইজ নাম্বারের ক্লোজ করব। ওকে, আমাদের হয়ে গেল। এবার আমরা কমা দেব। এরপর আমরা দুইটা লজিক নিয়েছি। প্রথম লজিক হচ্ছে যে আমাদের এমপ্লয়ার আইডির ভিতরে বা পাশে শুধুমাত্র একটা ক্যারেক্টার থাকবে, যেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি 1, এবং সেটা থাকবে ই, সেটা আমরা উল্লেখ করে দিচ্ছি। এরপর ইজ নাম্বার বলেছি, এরপর বাকি যে নাম্বারগুলো থাকবে সেটা অবশ্যই নিউমেরিক ভ্যালু থাকবে, এবং রাইটের মাধ্যমে বলছি যে ডান পাশ থেকে 3টা অক্ষর সেটাই নিউমেরিক ভ্যালু হবে। সো এটাই উল্লেখ করে দিয়েছি। এরপরে আমরা ইউনিক ভ্যালুর জন্য ব্যবহার করব। সো ইউনিক ভ্যালুর জন্য আমরা 3 নম্বর লজিকে আমরা এখান থেকে কাউন্ট ইফ এই ফাংশনটি ব্যবহার করছি। দেওয়ার পরে আমরা এখানে রেঞ্জ দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে রেঞ্জ, আমাদের এমপ্লয়ার আইডির রেঞ্জটা সম্পূর্ণ দিয়ে দেব এবং এই রেঞ্জটাকে আমরা কিবোর্ড থেকে
ফাংশন F4 প্রেস করার মাধ্যমে এটাকে অ্যাবসলিউট করে নেব। এবার কমা দেব। কমা দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ক্রাইটেরিয়া। সো ক্রাইটেরিয়া আছে আমাদের এমপ্লয়ার আইডির প্রথম সেলটাকে দিয়ে দেব। এবার আমরা ব্র্যাকেট করে ইকুয়াল দিব এবং এইখানে যেহেতু আমাদের এখানে ইউনিক ভ্যালু হবে, অর্থাৎ একই ভ্যালু একাধিকবার হবে না, তাহলে আমরা এখান থেকে এটাকে 1 করে দেব, তাহলে আমাদের ইউনিক ভ্যালু হয়ে যাবে। এবার কমা দেব। এরপর লজিক্যাল টেস্ট 4। সো 4 নম্বর লজিক্যাল টেস্টে আমরা এখানে এটার লিমিট দিয়ে দেব, অর্থাৎ আমরা এখান থেকে লেন্থ ফাংশন ইউজ করব এবং এখানে দেখতে পাচ্ছি টেক্সট। সো আমরা এখান থেকে প্রথম সেলটাকে দিয়ে দেব, ব্র্যাকেট করে ইকুয়াল দিয়ে আমরা এখান থেকে 4 করে দেব, যেহেতু আমাদের এই আইডির লিমিট হচ্ছে, আইডির দৈর্ঘ্য হচ্ছে 4 ডিজিট। সো এই কাজটা আমরা করব। এবার আমরা এখান থেকে ইন্টার প্রেস করব এবং এখান থেকে ইয়েস করে দেব, তাহলে আমাদের এখানে সব যতগুলো ব্র্যাকেট ওপেন করা রয়েছে সবগুলো ব্র্যাকেটগুলো ক্লোজ হয়ে যাবে। সো আমরা এখান থেকে ইয়েস করে দিই। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সুন্দরভাবে ফর্মুলাটা চলে এসেছে। সো আমি এটাকে জাস্ট এভাবে রাখছি, আপনারা ভিডিওটা পজ করে এই ফর্মুলাটা একবার স্ক্রিনশট করে দেখে নেবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। ওকে, সো এবার এই যে এটা আমরা যেটা লিখেছি এটাকে জাস্ট আমরা কপি করব। কপি করে আমরা এখান থেকে এমপ্লয় আইডি এটাকে সিলেকশন করব, এই রেঞ্জটাকে সিলেকশন করে আমরা চলে আসব ডাটা, এরপর হচ্ছে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব এখান থেকে আমরা। এরপর এনি ভ্যালু এটাকে পরিবর্তন করে আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করব এবং এখানে ফর্মুলার ভিতরে আমরা এটাকে পেস্ট করে দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যা ওখানে লিখেছি সেটা আমরা এখানে কপি করে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দিয়েছি। এবার আমরা এখান থেকে এটাকে ওকে দিয়ে দেব। সো এবার আমরা এখান থেকে আমাদের এমপ্লয় আইডিটা লিখে দেব। তো আমাদের প্রথম হচ্ছে এবার 001। এবার আমরা ইন্টার প্রেস করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অনায়াসে কিন্তু আমাদের এন্ট্রি হয়ে গেছে। এবার আমরা সেম এটাই আবার পুনরায় এন্ট্রি করার চেষ্টা করি, E001। এবার ইন্টার প্রেস করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা ভ্যারিয়েশন ব্যবহার করার জন্য আমাদের ইউনিক ভ্যালুর জন্য কিন্তু আমাদের এই রুটটা চলে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই আইডিটা আমরা এন্ট্রি করেছি আমরা ঠিক সেই আইডিটা এখানে এন্ট্রি করার চেষ্টা করতেছি, তার ফলে আমাদের সামনে এভাবে একটা ইরর চলে আসতেছে। সো আমাদের ডাটার ভ্যালুয়েশন সঠিকভাবে কাজ করতেছে। এরপর এখানে আমরা ইর পরিবর্তে অন্য একটা ডিজিট দিয়ে আমরা এখানে টাইপ করার চেষ্টা করি, এবার ইন্টার প্রেস করি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ডিজিট ই ব্যতীত আমাদের কিন্তু এটা এন্ট্রি হচ্ছে না। এবার হচ্ছে আমরা ই দেই এবং অন্য একটা ডিজিট এখানে এন্ট্রি করি, 2 দিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা 2 দেওয়া সাথে সাথে কিন্তু এটা নিয়ে নিচ্ছে। এবার হচ্ছে আমরা অন্য একটা ভ্যালু এন্ট্রি করি, যেমন আমরা প্রথমে ই দিয়ে এলাম, প্রথমে একটা সংখ্যা দিই, এরপরে আমরা ই ক্যারেক্টারটা দিয়ে দিই। এবার ইন্টার প্রেস করি, আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের নিচ্ছে না। তার মানে আমাদের এই এমপ্লয় আইডি এটা সঠিকভাবে কাজ করতেছে, অর্থাৎ আমাদের এখানে ইউনিক ভ্যালু হচ্ছে, অর্থাৎ আমরা একই ভ্যালু একাধিকবার এন্ট্রি করতে পারছি না। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের টেক্সটের লিমিট। সো আমরা যদি এখান থেকে এটার লিমিট দেখি, যে আমি এখান থেকে একটু বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু এন্ট্রি করা যাচ্ছে না। অর্থাৎ আমরা এখান থেকে 4 ডিজিটের বেশি এন্ট্রি করতে পারবো না। আমাদের এখানে যে এমপ্লয় আইডি দেব সেটার শুরুতে অবশ্যই ক্যারেক্টার থাকতে হবে, যেটা ই ক্যারেক্টার, এবং ই ক্যারেক্টার পরে আমাদের 3টা নিউমেরিক ভ্যালু থাকতে হবে। নিউমেরিক ভ্যালু যদি না হয় তাহলেও কিন্তু সেটা এন্ট্রি নেবেন না। সো আমাদের এইখানের যে কন্ডিশনগুলো ছিল, আমাদের এমপ্লয় আইডিতে এখানে যা যা ছিল আমরা সকল কন্ডিশন ফলো করে সঠিকভাবে আমরা কাজ করতে পেরেছি। সো আমাদের এখানে বলা ছিল যে এখানে 4 ডিজিট হতে হবে, সেটাও আমরা করেছি, আমাদের 4 ডিজিট এর বেশি নিচ্ছে না। এরপর
এরপরে আমাদের এখানে বলা হয়েছে যে বা পাশে এখানে ডিজিট থাকবে, ই থাকবে। সো এটাও আমাদের হয়ে গেল, এবং ডান পাশে 3টা নিউমেরিক টাইপের ভ্যালু থাকবে, সেটাও হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই এমপ্লয় আইডির কন্ডিশনগুলো ফুলভাবে সম্পূর্ণ করতে পেরেছি। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এর পরবর্তী স্টেপে চলে আসি আমরা। সো আমাদের এমপ্লয় আইডির পর্ব শেষ হয়ে গিয়েছে। এরপর বেসিক স্যালারি আমরা সাধারণভাবে টাইপ করে নিয়েছিলাম, এখানে আমাদের কোনো কার্যক্রম নাই। অ্যালাউন্স আমরা সাধারণভাবে টেক্সটগুলো লিখে নিয়েছি, এটাও আমাদের কোনো কার্যক্রম নাই, এখানে কোনো কাজ করতে হবে না। ট্যাক্স রেট এটা আমরা সাধারণভাবে লিখে নিয়েছি, এখানেও আমাদের কোনো কার্যক্রম করতে হবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যাক্স অ্যামাউন্ট। সো ট্যাক্স অ্যামাউন্টের জন্য আমাদের এখানে কন্ডিশন বলা রয়েছে। তো প্রথমে আমরা যদি এখানে চলে আসি, ক্যালকুলেশন দেখতে পাচ্ছি এখানে। এই ক্যালকুলেশনের নিচে যদি দেখতে পাচ্ছি 1 নম্বর পয়েন্টে ট্যাক্স অ্যামাউন্ট। সো ট্যাক্স অ্যামাউন্টে আমাদের বলা হয়েছে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা বেস অন স্যালারি। সো স্যালারির উপর বেস করে আমাদের এই ট্যাক্সটা অ্যামাউন্ট বের করার জন্য বলা হয়েছে। সো আমরা যেটা করব, আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে দেখতে পাবো যে আমাদের ট্যাক্সের একটা রেট বা পার্সেন্টেজ দেওয়া রয়েছে, এবং এখানে আমাদের বেসিক স্যালারি রয়েছে। সো আমরা এই ট্যাক্স অ্যামাউন্টের সেলে কার্সর রেখে প্রথমে ইকুয়ালকে কল করব, এবং আমরা এই বেসিক স্যালারি এই সেটটার সাথে আমরা এটাকে মাল্টিপল করব, গুণ চিহ্ন দেব আমাদের এই রেট স্যালারি, এবং দেওয়ার পরে আমরা এখান থেকে পার্সেন্টেজ করে দেব। ওকে, সো আমাদের এতটুকুই কাজ ট্যাক্স অ্যামাউন্ট বের করার জন্য। এবার আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, এবং ফিল হ্যান্ডেলের মাধ্যমে এটাকে আমরা নিচ পর্যন্ত ফিল করে দেব, তাহলে আমাদের ট্যাক্স অ্যামাউন্ট চলে আসবে। সো এভাবেই আমরা খুব সহজেই ট্যাক্স অ্যামাউন্ট বের করতে পারবো। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল ডিডাকশন। সো টোটাল ডিডাকশনে এখানে আমাদের বলা হয়েছে ট্যাক্স অ্যামাউন্ট প্লাস লোন ডিডাকশন। সো আমাদের এই ট্যাক্স অ্যামাউন্ট এবং লোন ডিডাকশন বের করতে হবে এখান থেকে। তো প্রথমে চলে আসি আমাদের এক্সেলের ভিতরে, দেন আমরা এখানে চলে আসি, দেখতে পাচ্ছেন যে টোটাল ডিডাকশন রয়েছে। সো টোটাল ডিডাকশন হচ্ছে আমাদের এখানে ট্যাক্স অ্যামাউন্ট এবং লোন ডিডাকশন। আমাদের এই দুইটির যোগফল আমাদের এই টোটাল এই যে ডিডাকশন এটা হবে। সো আমাদের এটাকে প্লাস করে নিতে হবে। সো এখানে আমরা সাধারণভাবে ইকুয়াল দিয়ে সাম ফাংশন ব্যবহার করে আমরা এই দুইটা সেলকে সিলেকশন করে দেবো এভাবে, ব্র্যাকেট শেষ করে আমরা এখান থেকে ইন্টার প্রেস করব, তাহলে দেখতে পাচ্ছেন যে এই দুইটির যোগফল আমাদের টোটাল ডিডাকশন চলে আসলো। এবং আমরা এই কর্নারে কার্সর পয়েন্ট রেখে ফিল হ্যান্ডেলের মাধ্যমে আমরা নিচ পর্যন্ত এটাকে ফিল করে দেবো, তাহলে আমাদের বাকি রেজাল্ট চলে আসবে। সো আমাদের টোটাল ডিডাকশন বের করা হয়ে গিয়েছে। এরপর রয়েছে গ্রোস স্যালারি। সো গ্রোস স্যালারি বের করার জন্য আমাদের এখানে বলা হয়েছে, সো এখানে বলছে বেসিক স্যালারি প্লাস অ্যালাউন্স। সো এই দুইটা আমাদের বের করার জন্য বলা হয়েছে। সো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গ্রোস স্যালারি হচ্ছে যে আমি আমার কোম্পানি থেকে বা অফিস থেকে যেই খাতগুলো থেকে স্যালারিগুলো পাই, টাকাগুলো পাই, তার যোগফলটাই হচ্ছে আমাদের গ্রোস স্যালারি। সো এক্সাম্পল, আমরা হচ্ছে বেসিক স্যালারি পাই একটা, এটা হচ্ছে আমাদের গ্রোস স্যালারির সাথে যোগ হবে। অ্যালাউন্স এটাও আমাদের গ্রোস স্যালারির সাথে যোগ হবে। যদি আমাদের ঘর ভাড়া থাকে, হাউস রেন্ট থাকে, সেটাও গ্রোস স্যালারির সাথে যুক্ত হবে। যদি আমাদের মেডিকেল অ্যালাউন্স থাকে, সেটাও গ্রোস স্যালারির সাথে যুক্ত হবে। অর্থাৎ যত খাত থেকে আমি স্যালারির সাথে এক্সট্রা অতিরিক্ত টাকাগুলো পাবো, সবগুলোর যোগফলটা হবে আমাদের গ্রোস স্যালারি। সো এখানে যেহেতু গ্রোস স্যালারি বলা হয়েছে, সো এখান থেকে শুধুমাত্র বেসিক স্যালারি এবং অ্যালাউন্স ব্যতীত অন্য কোনো খাত থেকে আমরা স্যালারি পাচ্ছি না। সো সেই জন্য এই দুইটার যোগফলটা আমাদের এখানে গ্রোস স্যালারি হবে। সো আমরা এখান থেকে ইকুয়ালকে কল করি এবং এখানে সাম টাইপ করি, এবং এই দুইটা সেলকে আমরা যোগ করে দিই, এবং ফিল হ্যান্ডেলের মাধ্যমে আমরা এটাকে নিচ পর্যন্ত দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের সম্পূর্ণ এইটা রেজাল্টটা চলে আসবে। সো এটাই আমাদের গ্রোস স্যালারি চলে আসলো। এরপরে গ্রোস স্যালারির পরে আমাদের এখানে 4 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে যে নিড স্যালারি। সো গ্রোস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন, এটাই হচ্ছে আমাদের নিড স্যালারি। সো নিড স্যালারি হচ্ছে যে আমি যে স্যালারিটা পাবো, সেই স্যালারি থেকে আমার যে খরচগুলো রয়েছে,
এক্সাম্পল, আমি স্যালারি এখানে পেয়েছি 7,000 টাকা, 7,000 টাকা পেয়েছি। আমার খরচ রয়েছে, যেমন আমাদের এই লোনের একটা খরচ রয়েছে 600 টাকা, এরপর লোন ডিডাকশন রয়েছে, ঠিক আছে। সো এই এছাড়া যদি আমার অন্য অন্য কোনো খরচ থাকে, আমার কোনো ফান্ড থাকে, অথবা অন্য কোনো অফিসিয়ালি কাজে আমাদের একটি পার্সেন্টেজ কাটা হয়, এই ধরনের যত ধরনের টাকাগুলো আমাদের কাটা হবে, সো এটি হচ্ছে আমাদের ডিডাকশন। সো যত ধরনের টাকাগুলো আমাদের থেকে মাইনাস হবে, অর্থাৎ আমরা যা পেয়েছি এখান থেকে আমাদের টাকাগুলো কমবে, এটি হচ্ছে আমাদের ডিডাকশন, টোটাল ডিডাকশন। আর নিট স্যালারি হচ্ছে আমরা যে টাকা পাবো এবং যে টাকা যাবে, টাকা পাওয়ার পরে যে টাকা যাওয়ার পরে যেটা থাকবে সেটি হচ্ছে আমাদের নিট স্যালারি। সো আমাদের এইখানে আমাদের ট্যাক্স অ্যামাউন্ট এবং লোন ডিডাকশন, এই দুইটা মিলাই হচ্ছে আমাদের টোটাল ডিডাকশন। আর বেসিক স্যালারি এবং অ্যালাউন্স, এইটা দুইটা মিলে হচ্ছে আমাদের গ্রোস স্যালারি। সো এবার আমাদের নিট স্যালারি বের করতে হবে। সো নিট স্যালারি বের করার জন্য আমরা প্রথমে ইকুয়ালকে কল করব এবং এখান থেকে আমরা, এটা হচ্ছে আমাদের গ্রোস স্যালারি, গ্রোস স্যালারি ক্লিক করব, মাইনাস দেব, এই হচ্ছে আমাদের টোটাল ডিডাকশন। এটাকে আমরা সিলেকশন করে দেবো, ইন্টার প্রেস করব। এবার এখান থেকে আমরা এটাকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে ফিল করে দেব। তাহলে হচ্ছে যে আমাদের স্যালারি হচ্ছে 7,000 টাকা, খরচ ছিল 1,000 টাকা, এখন আমরা হাতে পাবো 6,000 টাকা। সো এইটাই হচ্ছে আমাদের নিট স্যালারি। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন, এ নিয়ে আপনাদের কনফিউশন তৈরি হবে না। আমি অনেকই দেখেছি যে আসলে এই ব্যাপারটা নিয়ে তারা অনেক মাথা ঘামায়, বুঝতে পারতেছে না যে কোনটা গ্রোস স্যালারি হবে, কোনটা ডিডাকশন হবে, তাহলে নিট স্যালারি কি, এই ব্যাপারগুলো বুঝতে পারে না। সো আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে যেটা রয়েছে 5 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে যে ক্যাটাগরি নেম, অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেমস। সো ক্যাটাগরি নেমস আদার দ্যান বেসিক স্যালারি। সো আমাদের এখানে ডাটা ভ্যালিডেশন ব্যবহার করে ক্যাটাগরি নেমগুলো দেওয়ার জন্য বলা হয়েছে, এবং এখানে আমরা যে ক্যাটাগরি নেমগুলো নির্ধারণ করে দেব তার বাইরে থেকে কোনো ক্যাটাগরি এখানে আর এন্ট্রি করা যাবে না। সো আমাদের এখানে ক্যাটাগরি হচ্ছে বেসিক স্যালারি, তারপর হচ্ছে অ্যালাউন্স, এটাও আমাদের ক্যাটাগরির ভিতরে, দেন হচ্ছে ট্যাক্স অ্যামাউন্ট, তারপর লোন ডিডাকশন, গ্রোস স্যালারি, নিট স্যালারি, সো এইগুলা। এবং এটা অ্যালাউ করবে আর ইউজ কাস্টম রুল ব্যবহার করার জন্য বলা হয়েছে, লিস্ট রুল ব্যবহার করতে নিষেধ করছে। সো আমরা এই 5 নম্বর পয়েন্টটা আমরা এখন সম্পূর্ণ করব শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমরা চলে আসি আমাদের ওয়ার্ক প্লেসের ভিতরে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্যাটাগরির নামগুলো দেয়া রয়েছে। সো আমরা এখান থেকে ক্যাটাগরির নামের এখানে ডাটা ভ্যালিডেশন ব্যবহার করব, যাতে আমাদের উল্লিখিত ক্যাটাগরি ছাড়া অন্য কোনো ক্যাটাগরি এখানে এন্ট্রি করা না যায়, সেটাই জন্য। তো প্রথমে এখানে আমরা একটি খসড়া করে নেব। তো প্রথমে আমরা এখান থেকে ইকুয়ালকে কল করব এবং ওয়ার্ড টাইপ করব। ওয়ার্ড টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন লজিক্যাল টেস্ট দেখা যাচ্ছে। আমরা একটাকে জুম করে দেখাচ্ছি আপনাদের লজিক্যাল টেস্ট। সো লজিক্যাল টেস্টটা এখানে আমাদের যে ক্যাটাগরি সেলটা রয়েছে, প্রথম সেলটাকে আমরা সিলেকশন করে দেব এবং ইকুয়ালকে কল করব। ডাবল কোটেশনের ভিতরে আমরা এখান থেকে টাইপ করে দেব বেসিক স্যালারি। অবশ্যই টাইপ করার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের টাইপিং মিস্টেক বা ভুল না হয়, তাহলে কিন্তু আমাদের সঠিকভাবে কাজ করবে না। সো এবার কমা দেব, পুনরায় আবার হচ্ছে ক্যাটাগরির প্রথম সেলটা দিয়ে দেব এবং ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখে দেবো অ্যালাউন্স। এবার ডাবল কোটেশন দিয়ে দেব। সো পর্যায়ক্রমে আমরা এই সমস্ত কাজগুলো শেষ করে নেব। সো অ্যালাউন্সের পরে আমাদের রয়েছে ট্যাক্স অ্যামাউন্ট, এরপর হচ্ছে আমাদের আবার সেমভাবে আমাদের ট্যাক্স অ্যামাউন্টের পর হচ্ছে লোন ডিডাকশন, এবার হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে আমাদের ডাবল কোটেশনের ভিতরে লিখবো যে টোটাল ডিডাকশন, টোটাল ডিডাকশন পরে হচ্ছে গ্রোস স্যালারি,
এরপর রয়েছে আমাদের নিট স্যালারি। ওকে, সো আমাদের কাজগুলো শেষ। অবশ্যই এভাবে আমরা কাজগুলো করব এবং এই ক্যাটাগরির নামগুলো আমরা পরবর্তীতে লিখে নেব। সো আমি আগে থেকে এখানে লিখে রেখেছি। সো এবার হচ্ছে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। দেখতে পাচ্ছেন এখানে ট্রু চলে আসলো। এবার হচ্ছে আমাদের এই ফর্মুলাটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা পজ করে এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং এটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। না বুঝতে বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে হচ্ছে এই ব্যাপারে বিস্তারিত ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। সো এটাকে আমরা প্রথমে কপি করে নিই। কপি করার পরে আমরা এখান থেকে ক্যাটাগরিকেও সিলেকশন করব। আমরা চলে আসছি ডাটা, এখান থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে আমাদের এনি ভ্যালু পরিবর্তন করে কাস্টম, ফর্মুলার ভিতরে আমরা এটাকে পেস্ট করে দেব। সো দেখতে পাচ্ছেন ওটাকে আমরা পেস্ট করে দিয়েছি এখানে। এবার আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকে, সো আমাদের এগুলো হয়ে গেল। সো আমরা যদি কোনোভাবে আমরা যেভাবে লিখেছি এখানে যে বেসিক স্যালারি, সো আমরা যদি এখান থেকে এটার স্পেসটা কমিয়ে দিয়ে এটাকে ইন্টার করার চেষ্টা করি তাহলে দেখবেন যে এটা এরর চলে আসতেছে। অথবা আমি যদি অন্য কোনো ক্যাটাগরি যেমন নিট স্যালারির জায়গায় নিট অ্যামাউন্ট যদি লিখি আমি বা অন্য কিছু লিখি তাহলে কিন্তু এরা এন্ট্রি করা যাবে না। সো এটাই কিন্তু আমাদের এখানে করার জন্য বলা হয়েছিল। সো সেই অনুযায়ী কিন্তু আমরা সঠিকভাবে করতে পেরেছি। তো আশা করি আপনারা এই ব্যাপারে বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমাদের এখানে 6 নম্বর পয়েন্টে বলছে যে টোটাল ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ক্যালকুলেট দ্য টোটাল ক্যালকুলেশন। ঠিক আছে, আর এখানে বলছে ক্যালকুলেশন বেসড অন টাইপ। সো এবার হচ্ছে আমরা এই কাজটা করব। এটার জন্য আমরা চলে আসি আমাদের ওয়ার্ক প্লেসের ভিতরে যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পারবেন যে আমাদের টোটাল অ্যামাউন্টের ঘরটা এখানে দেখা যাচ্ছে। তো এখানে বেসিক স্যালারি রয়েছে, এখানে তার অ্যামাউন্ট রয়েছে, অ্যালাউন্স রয়েছে, এখানে তার অ্যামাউন্ট রয়েছে। অর্থাৎ এই যে বেসিক স্যালারি রয়েছে, এই যে বেসিক স্যালারির যোগফল এটা এখানে চলে আসবে। আবার এখানে যে অ্যালাউন্স রয়েছে এই অ্যালাউন্সের যোগফল এইখান থেকে সরাসরি এইখানে চলে আসবে। সো এইভাবে কিন্তু কাজগুলো করব। সো আমি শুরু করি, আপনারা দেখেন। তো প্রথমে আমরা এখান থেকে বেসিক স্যালারিতে ক্লিক করব এবং এখান থেকে টাইপ করব সাম। দেওয়ার পরে আমরা এখান থেকে বেসিক স্যালারি সমস্ত সেলগুলোকে সিলেকশন করে ব্র্যাকেট শেষ করে এন্টার করে দেবো। সো আমাদের এটা হয়ে গেল। এবার পুনরায় আবার সামকে টাইপ করব এবং অ্যালাউন্সের ঘরগুলোকে সিলেকশন করে এন্টার প্রেস করব। সো রেজাল্ট চলে আসলো। এবার পুনরায় আবার সাম, দেন ট্যাক্সড অ্যামাউন্ট এটাকে সিলেকশন করে দেব, চলে আসবে। এরপর হচ্ছে লোন ডিডাকশনের যোগফল। সো এখান থেকে লোন ডিডাকশনের যোগফল। এরপর হচ্ছে টোটাল ডিডাকশনের যোগফল। এরপর হচ্ছে গ্রস স্যালারি এর যোগফল। এরপর হচ্ছে এখান থেকে নিট স্যালারি এর যোগফল। সো এভাবে কিন্তু আমাদের এই টোটাল অ্যামাউন্টটা বের করার জন্য বলা হয়েছে। সো আমরা এটা বের করতে পেরেছি। তার মানে হচ্ছে আমরা 6 নম্বরের এই কাজটা করেছি, আমাদের শেষ। এরপর 7 নম্বর পয়েন্টটা আমাদের এখানে বলা হয়েছে, দেখেন যে টাইপ কলাম উইল fill up automatically ফর ক্যাটাগরি। সো আমাদের এই টাইপটাকে অটোমেটিক ফিল করার জন্য বলা হয়েছে ক্যাটাগরি থেকে অনলি দ্য বেসিক স্যালারি, অ্যালাউন্স, নিট স্যালারি। সো বেসিক স্যালারি, অ্যালাউন্স এবং নিট স্যালারি এই যে 3টা ক্যাটাগরি রয়েছে, এই 3টা ক্যাটাগরি এখানে বলা হয়েছে যে ক্যাটাগরি উইল বি ডিফাইন্ড অ্যাজ ইনকাম। সো এই যে 3টা ক্যাটাগরি এটা হচ্ছে আমাদের ইনকাম। তাহলে বেসিক স্যালারি, অ্যালাউন্স এবং নিট স্যালারি এটা হচ্ছে আমাদের ইনকাম, এবং অল আদার উইল বি এক্সপেন্স। সো এই 3টা ইনকাম আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের এক্সপেন্স। সো এই টাইপটা আমাদের এখানে করার জন্য বলা হয়েছে। আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি
সো আমাদের এখানে স্যাম্পলের ভিতরে আপনারা দেখতে পাবেন যে এইখানে আমাদের যে বেসিক স্যালারি রয়েছে, এখানে তার সামনে ইনকাম রয়েছে, অ্যালাউন্সের সামনে ইনকাম রয়েছে এবং নিট স্যালারির সামনে ইনকাম রয়েছে। আর বাকিগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এক্সপেন্স রয়েছে, এক্সপেন্স। সো এই কাজটাই আমাদের এখানে করার জন্য বলা হয়েছে। তো প্রথমে আমরা যেটা করব এই কাজটা করার জন্য, এই টাইপের এখানে ক্লিক করব সবার প্রথমে, এবং আমরা এখান থেকে ইকুয়ালকে কল করব। এবং টাইপ করব এখানে ইফ টাইপ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে লজিক্যাল টেস্ট। সো আমরা এখানে লজিক্যাল টেস্টের ভিতরে আমরা ওয়ার্ড টাইপ করব। ওয়ার্ড টাইপ করার পরে আমরা এখান থেকে প্রথমে এই সেলটাকে সিলেকশন করব, বেসিক স্যালারি, এবং ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে ডাবল কোটেশনের ভিতরে বেসিক স্যালারি লিখে দেব, বেসিক স্যালারি লিখে দেব। এবার কমা দিব। কমা দেওয়ার পরে পুনরায় আমরা আবার প্রথম ক্যাটাগরি নেমের সেলটাকে সিলেকশন করে দেব। ইকুয়াল দিব। ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখব অ্যালাউন্স, যেহেতু আমাদের অ্যালাউন্স হবে, অ্যালাউন্স ডাবল কোটেশন করে দেবো, কমা দেব। আবার প্রথম সেলটাকে সিলেকশন করব, ইকুয়াল দেব, ডাবল কোটেশনের ভিতরে লিখব নিট স্যালারি। অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখতে হবে আমাদের স্পেলিং মিস্টেক যাতে না হয়। এখানে যে স্পেলিংগুলো রয়েছে সেই অনুযায়ী যাতে আমাদের এখানে স্পেলিংগুলো হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমাদের এখানে যেভাবে লেখা রয়েছে সেইমভাবে যাতে আমাদের এখানে লেখাটা থাকে, এরপর এখানে আমাদের যেভাবে লেখা রয়েছে সেইমভাবে লেখাটা যাতে আমাদের এখানে হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, অন্যথায় কিন্তু আমাদের ইরর চলে আসবে। সো এবার আমরা এটা দেওয়ার পরে আমাদের এই ওয়ারের ব্র্যাকেটটা আমরা এখান থেকে শেষ করব। সো ওয়ারের ব্র্যাকেট করে দিলাম। এবার কমা দেব। সো কমা দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভ্যালু ইফ ট্রু। সো ভ্যালু ইফ ট্রু অর্থাৎ এখানে যদি আমাদের এই ক্যাটাগরির ভিতরে যদি আমাদের বেসিক স্যালারি থাকে, অথবা এখান থেকে আমাদের অ্যালাউন্স থাকে, অথবা আমাদের নিট স্যালারি থাকে, তাহলে আমাদের এখানে এই যে ঘরগুলোতে আমাদের ইনকাম দেখাবে। সো আমরা এখান থেকে ডাবল কোটেশনের ভিতরে এখানে আমরা ইনকাম লিখে দেব, ইনকাম। আর যদি না থাকে তাহলে আদারওয়াইজ এক্সপেন্স হবে। সো কমা দেওয়ার পরে আদারওয়াইজ আমরা এখানে এই যে ভ্যালু ইফ ফলসের ভিতরে আমরা এখানে এক্সপেন্স করে দিচ্ছি, এক্সপেন্স। সো আমরা ডাবল কোটেশন শেষ করে দিলাম। এবার আমরা ইফের ব্র্যাকেট শেষ করে এখান থেকে আমরা ইন্টার দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইনকাম লেখাটা চলে আসলো, এবং এটাকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত ফিল করে দেবো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইনকাম এবং এক্সপেন্সটা চলে আসলো। সো এখানে দেখেন যে আমাদের ইনকাম চলে আসলো, আমাদের এখানে বেসিক স্যালারি রয়েছে, এখানে ইনকাম চলে আসলো, আমাদের এখানে অ্যালাউন্স রয়েছে, এখানে ইনকাম চলে আসলো, আমাদের নিট স্যালারি রয়েছে, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এক্সপেন্স চলে আসলো। সো এই কাজটা কিন্তু আমরা সঠিকভাবে করতে পেরেছি। এরপর আমরা পরবর্তী ধাপটা দেখব। সো এটাও আমাদের শেষ হয়ে গিয়েছে। এরপর আমাদের এখানে বাজেট রেঞ্জ। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই সহজ এবং মজার। সো বাজেট রেঞ্জের ভিতরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আসলে বাজেট রেঞ্জের জন্য আমাদের প্রথম এখানে বলা হয়েছে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ইন্ডিকেট ইন রেঞ্জ ডিটাচ আর ওভার ডিটাচড অ্যাজ পার বিলো কন্ডিশন অন টাইপ অ্যান্ড অ্যামাউন্ট। সো এখানে টাইপ দেখতে পাচ্ছি স্যালারি, অ্যামাউন্ট এখানে দেখতে পাচ্ছি, অ্যামাউন্টের এখানে ফাঁকা রয়েছে, এখানে রয়েছে যে 10% অফ বেসিক স্যালারি, 10%-এর নিট কম, বেসিক স্যালারির বেশি। তো এই কাজটা আমরা প্র্যাকটিক্যালি বলবো, তাহলে সব ভালো বুঝতে পারবেন। সো এবার আমরা বাজেট রেঞ্জের এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আমাদের এই পাশে আমাদের এখানে বাজেট রেঞ্জ রয়েছে।
সো আমরা এখান থেকে ইকুয়ালকে কল করব প্রথমে এবং টাইপ করব ইফ টাইপ করার পরে আমরা যদি এখানে লক্ষ্য করি, আবার দেখি একটু যে আমাদের এখানে যে স্যালারি রয়েছে, যদি আমাদের বাজেট রেঞ্জ যেখানে স্যালারি থাকে তাহলে কিছু দেখা যাবে না, রেঞ্জ হবে স্যালারি। যদি ট্যাক্স অ্যামাউন্ট আমাদের স্যালারিতে যা রয়েছে তার থেকে বেশি হয়, এক্সাম্পল আমরা একটু নিচের দিকে চলে আসি এখানে, তাহলে ভালো বুঝতে পারবো। সো ট্যাক্স অ্যামাউন্ট এইখানে যে স্যালারিটা হবে, সেই স্যালারিটা যদি এই বেসিকের 10%-এর বেশি হয় এখানে, তাহলে ওভার। আর যদি এখানে 10%-এর নিচে হয় তাহলে হবে ইন। সো এইটাই আমাদের এখানে বোঝানোর চেষ্টা করতে বলা হয়েছে। সো আমরা এখানে চলে আসি। তো প্রথমে আমরা ইফকে কল করলাম। ইফকে কল করার পরে আমরা এখান থেকে প্রথমে ইনকাম, অর্থাৎ এই যে C10 সেলটাকে সিলেকশন করব। C10 সেলে যদি আমাদের ইনকাম লেখা থাকে তাহলে এখানে ডাবল মানে ইকুয়ালের মাধ্যমে আমরা এখানে ইনকাম লিখে দেব। ইনকাম যদি থাকে কমা, তাহলে আমাদের এইখানে ডাবল কোটেশনের ভিতরে আমরা একটা ফাঁকা করে দেব। সো তাহলে ইনকাম যদি থাকে তাহলে ইনকাম আসবে, আর যদি ইনকাম না থাকে কমা, এই যে ভ্যালু ফলস, এখানে আমরা পুনরায় একটা ইফকে কল করব। আর যদি ইনকাম না হয় তাহলে যে আমাদের E3 সেল মিনস হচ্ছে ট্যাক্সড অ্যামাউন্ট। এই ট্যাক্সড অ্যামাউন্ট এখান থেকে আমরা গ্রেটার দ্যান দিব, গ্রেটার দ্যান বেসিক স্যালারি, এই সেলটার সাথে আমরা এখানে 10% গুণ করব। অর্থাৎ এই যে ট্যাক্সড অ্যামাউন্ট রয়েছে, এই ট্যাক্স অ্যামাউন্ট যদি এই বেসিক স্যালারির 10%-এর নিচে হয় তাহলে হচ্ছে আমাদের ইন ডিটাচড, আর যদি 10%-এর উপরে হয় তাহলে ওভার ডিটাচড। সো এই জন্য আমরা এখান থেকে E3 সেল মানে হচ্ছে আমাদের ট্যাক্স, এবং B3-র সাথে 10% গুণ হয়েছে। B3 হচ্ছে আমাদের বেসিক স্যালারি, এর সাথে 10% গুণ করছি। তো এভাবে যদি হয় তাহলে আমাদের এখানে হবে ও, যদি এর থেকে বেশি হয়, অর্থাৎ এর থেকে যদি এটা E3 সেলের সংখ্যাটা বেশি হয় তাহলে হবে ওভার বাজেট। সো আমরা এখান থেকে লিখে দিই ওভার ডিটাচড। আর যদি না হয় তাহলে হবে ইন রেঞ্জ ডিটাচড। সো এবার হচ্ছে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, ইন্টার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইনএস কিছু আসে নাই, কারণ হচ্ছে আমাদের এখানে ইনকাম রয়েছে, এই জন্য কিন্তু আমাদের এখানে এইটা দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। সো এবার হচ্ছে এটাকে আমরা নিচে টান দিই। সো এটাও দেখতে পাচ্ছেন যে আমাদের ইনকাম, এখানে আমাদের ইনকাম রয়েছে, সেই জন্য এটাও কিন্তু আমাদের এটা এখান থেকে এভাবে দেখাচ্ছে যে কিছুই দেখাচ্ছে না। এরপর আমরা ফিল হ্যান্ডের নিচে দিই, দেখতে পাচ্ছেন এখানে ওভার ডিটেলস চলে আসলো। সো ওভার ডিটেলস কেন আসলো, এইখানে দেখতে পাচ্ছেন যে এক্সপেন্স, সেই জন্য কিন্তু আমাদের এখানে ওভার ডিটেলস কাজ করতেছে। এবং ওভার ডিটেলস কেন আসলো সেটা যদি আমি বলি আপনাদের। সো ওভার ডিটেলসের এখানে যে ট্যাক্স রয়েছে সেটা হচ্ছে 800, এবং আর এখানে বেসিক স্যালারি রয়েছে 4000। সো 4000-এর যদি আমরা 10% দেখি, আমরা এখানে যদি খসড়া করি যে 4000 এর সাথে যদি 10% আমরা গুণ করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে হয়েছে, হওয়ার কথা ছিল 400 কিন্তু হয়েছে এখানে 800। যেহেতু এখানে 800 হয়েছে তার মানে হচ্ছে যে আমার টোটাল যে বেসিক স্যালারি আছে, বেসিক স্যালারির 10% আসে আমাদের 400 টাকা, কিন্তু ট্যাক্সে আমাদের 10%-এর বেশি রয়েছে। যেহেতু 10%-এর বেশি রয়েছে তাই আমাদের এখানে ওভার বাজেট দেখা যাচ্ছে। সো এটাই হচ্ছে মেইন কারণ। এরপর এটাকে নিচের দিকে আমরা টান দিই, দেখতে পাচ্ছেন এটা ইন ডিটাচ চলে আসলো।
ইন ডিটেলস কেন আসলো? আমাদের এখানে ট্যাক্সের অ্যামাউন্ট হচ্ছে 300 টাকা, আর আমাদের এখানে বেসিক স্যালারি হচ্ছে 3000 টাকা। সো আমরা যদি এখানে খসড়া করি যে ইকুয়াল 3000-এর সাথে যদি 10% আমরা গুণ করি তাহলে আমাদের 300 চলে আসে। সো এখানে যেহেতু এই যে 3000-এর সাথে আমরা 10% গুণ করছি, সো 10% গুণ করার পরে আমাদের এখানে রেজাল্ট আসছে 300 টাকা, 300 আসছে। এবং এখানেও কিন্তু আমাদের 300, তার মানে এটা সমান সমান হয়েছে বিধায় আর 10%-এর ভিতরে রয়েছে বিধায় এখানে আমাদের ইন রেঞ্জ চলে আসলো। সো এভাবে কাজ করতেছে। এটা নিচে আবার ফিল হ্যান্ডেল করে দিই। দেখতে পাচ্ছেন এখানে ওভার ডিটেলস চলে আসলো। ওভার ডিটেলসের কারণ হচ্ছে যে এখানে হচ্ছে রেজাল্ট হচ্ছে আমাদের টাকা হচ্ছে 8000, কিন্তু এখানে আসছে আমাদের 1200 টাকা আসছে। তার মানে হচ্ছে আমাদের 10%-এর বেশি, 10%-এর বেশি আসলো, সেই জন্য আমাদের এখানে ওভার ডিটেলস চলে আসলো। সো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। সো এটাই হচ্ছে আমাদের বাজেট রেঞ্জের কাজ। সো আশা করি এটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। এবার আমরা পরবর্তী কাজটা করব। সো আমরা চলে আসি আমাদের পরবর্তী স্যাম্পলে। আমরা এইখান থেকে এই পর্যন্ত শেষ করেছি। আমরা এরপরে দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং। এরপরে বলছে যে অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং অন টাইপ কলাম হাইলাইট। সো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে এটা হাইলাইট করার জন্য বলা হয়েছে। হাইলাইট করতে বলছে। কি কি হাইলাইট করতে বলছে? যে গ্রোস স্যালারি, নিড স্যালারি, বাজেট রেঞ্জ। সো গ্রোস স্যালারি, বিন স্যালারি এবং বাজেট রেঞ্জ হাইলাইট করার জন্য বলা হয়েছে। সো এইগুলো হচ্ছে আমাদের গ্রিন কালার দেওয়ার জন্য বলা হয়েছে হোয়েন টেক্স বাজেট রেঞ্জ। সো ইন ডিটেলস। সো বাজেট রেঞ্জের ভিতরে যখন আমাদের ইন ডিটেলস থাকবে তখন আমাদের এই গ্রোস স্যালারি, নিড স্যালারি এবং বাজেট রেঞ্জ এগুলো আমাদের গ্রিন কালার হয়ে যাবে। আর অ্যান্ড উইথ রেড কালার হোয়েন টেক্স বাজেট রেঞ্জ ইন ওভার ডিটেলস। আর যখন আমাদের ওভার ডিটেলস থাকবে তখন আমাদের এইগুলা রেড কালারে চলে আসবে। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে গ্রোস স্যালারি, নিড স্যালারি এবং বাজেট রেঞ্জ এই টোটালটাকে সিলেকশন করে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে চলে আসব হোম থেকে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করব, ম্যানেজ রুলে ক্লিক করব এবং এখান থেকে আমরা নিউ রুলে ক্লিক করব। নিউ রুলে ক্লিক করার পরে এখান থেকে আমরা ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাটে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই ফর্মুলা বারে ক্লিক করব এবং আমরা এখান থেকে আমাদের বাজেট রেঞ্জের প্রথম সেলটাকে সিলেকশন করে দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে 3 চলে আসলো। এবার আমরা কিবোর্ড থেকে ফাংশন F4 বাটন 2বার প্রেস করব, একবার, 2বার। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের শুধু কলামটা এখান থেকে ফিক্সড হয়ে গেল, রোটা কিন্তু ফ্রি হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে আমরা ডাবল কোটেশনের ভিতরে আমরা টাইপ করব ওভার ডিটেলস। অবশ্যই স্পেলিং যাতে ভুল না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সো আমরা এখান থেকে এটাকে টাইপ করে নিলাম ডাবল কোটেশনের ভিতরে। এবার আমরা এখান থেকে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করে এখান থেকে ফিল কালারে ক্লিক করব এবং এখান থেকে আমরা রেড কালার সিলেকশন করে দেবো। যেহেতু আমাদের বলা হয়েছিল যদি ওভার হয় তাহলে আমাদের রেড কালার চলে আসবে। সো রেড কালার সিলেকশন করে আমরা স্যাম্পল দেখতে পাচ্ছেন এখানে রেড কালার চলে আসলো। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, পুনরায় ওকেতে ক্লিক করব এবং অ্যাপ্লাইতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে ওভার যেগুলো সেগুলো কিন্তু আমাদের রেড কালারের মাধ্যমে ফিল হয়ে গেছে। এবার পুনরায় আমরা এখান থেকে নিউ রুলে ক্লিক করব এবং ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল ফরম্যাট এখানে ক্লিক করব। দেন এখানে বারে ক্লিক করব এবং বাজেট রেঞ্জের প্রথম সেলটাকে ক্লিক করব। তাহলে আমাদের যে 3 সেল চলে আসবে। আমরা কিবোর্ড থেকে ফাংশন F4 বাটন 2বার প্রেস করব, তাহলে হচ্ছে আমাদের কলামটা লক হয়ে যাবে এবং রোটা ফ্রি হয়ে যাবে এবং আমরা এখান থেকে ইকুয়াল দিব। ডাবল কোটেশনের ভিতরে আমরা টাইপ করব ইন রেঞ্জ ডিটেলস। অবশ্যই স্পেলিং যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সো ডাবল কোটেশনের ভিতরে আমরা ইন রেঞ্জ ডিটেলস লিখে দিলাম। এবার আমরা ফরম্যাটে ক্লিক করব এখান থেকে
এবং আমরা এখান থেকে ফিল কালারে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটি গ্রিন কালার সিলেকশন করে দেব এবং আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, অ্যাপ্লাইতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যেখানে ওভার হয়ে গেছে সেখানে লাল চলে আসলো, আর যেখানে ইন হয়ে গেছে সেখানে কিন্তু আমাদের ছবি চলে আসলো। তার মানে আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা কাজ করতে পেরেছি। সো আমাদের এই কন্ডিশনাল ফরম্যাটিং তাহলে আমাদের শেষ হয়ে গিয়েছে। এরপর এখানে আরও একটি অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং 2 রয়েছে। সো এখানে আমাদের বলা হয়েছে টাইপ কলাম টু হাইলাইট ইনকাম উইথ গ্রিন কালার অ্যান্ড এক্সপেন্স উইথ রেড কালার। সো আমাদের ইনকাম থাকলে গ্রিন কালার দেখা যাবে, এক্সপেন্স থাকলে রেড কালার দেখা যাবে, এটা আমাদের করার জন্য বলা হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের টাইপ রয়েছে। সো যেখানে আমাদের টাইপ ইনকাম থাকবে সেখানে গ্রিন চলে আসবে, আর যেখানে এক্সপেন্স থাকবে সেখানে আমাদের রেড চলে আসবে, এটি আমাদের করার জন্য বলা হয়েছে। সো এটি করার জন্য প্রথমে আমরা টাইপগুলোকে সিলেকশন করে নেব। টাইপগুলোকে সিলেকশন করার পরে আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করব, দেন আমরা এখান থেকে ম্যানেজ রুলে ক্লিক করব এবং এখান থেকে নিউ রুলে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের সামনে নিউ ফরম্যাটিং রুল চলে আসবে এবং এখান থেকে আমরা ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাটে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এভাবে চলে আসবে। সো আমরা এখান থেকে এই সেল এখানে ক্লিক করব, করার পরে আমরা এখান থেকে এই ইনকাম টাইপের প্রথম সেলটাকে সিলেকশন করে দেব এবং আমরা এখান থেকে F4 বাটন 2বার প্রেস করব। তাহলে আমাদের কলামটা লক হয়ে যাবে, রোটা ফ্রি হয়ে যাবে এবং ইকুয়াল দিব, ডাবল কোটেশনের ভিতরে আমরা ইনকাম টাইপ করব, ইনকাম টাইপ করে কোটেশন শেষ করব। অবশ্যই স্পেলিং যাতে ভুল না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। এবার আমরা এখান থেকে ফরম্যাটে ক্লিক করব, ফিলে ক্লিক করব, এখান থেকে আমরা একটা গ্রিন কালার করে দেব, ওকে দেব, ওকে দেব, অ্যাপ্লাই দেব। তাহলে আমাদের ইনকামগুলো গ্রিন কালার হয়ে গেল। এবার আমরা এখান থেকে নিউ রুলে ক্লিক করব, এখান থেকে আমরা ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাটে ক্লিক করব এখানে, দেন আমরা এখান থেকে এই ফরম্যাটে ক্লিক করব। পুনরায় আমরা এখান থেকে ইনকাম মানে টাইপের প্রথম সেলটাকে সিলেকশন করে দেব, কিবোর্ড থেকে ফাংশন F4 2বার প্রেস করব। তাহলে আমাদের কলামটা লক হয়ে যাবে এবং রোটা ফ্রি হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ইকুয়াল দিব, ডাবল কোটেশনের ভিতরে আমরা এক্সপেন্স লেখাটা স্পেলিং সঠিকভাবে লিখে দেব, ডাবল কোটেশন করে দেব। এবার আমরা এখান থেকে ফরম্যাটে ক্লিক করব, ফিল কালারে ক্লিক করে আমরা এখান থেকে রেড কালার সিলেকশন করে দেব এবং ওকেতে ক্লিক করব, পুনরায় ওকেতে ক্লিক করব, অ্যাপ্লাই, ওকে। তাহলে এখান থেকে আমাদের যেখানে যেখানে ইনকাম ছিল গ্রিন হয়ে যাবে, যেখানে যেখানে এক্সপেন্স ছিল সেখানে রেড হয়ে যাবে। সো আমাদের এই কাজটা হয়েছে। এরপর 10 নম্বর পয়েন্ট আমরা শেষ করতে পেরেছি। এবার হচ্ছে আমাদের 11 নম্বর পয়েন্ট, এখানে বলা হয়েছে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা লুকিং আপ ক্যাটাগরি নেমস, মেক এ ড্রপ ডাউন লিস্ট অন দ্য ক্যাটাগরি নেম অ্যাজ পার স্যাম্পল। আর এখানে বলা হয়েছে দ্য টোটাল অ্যামাউন্ট কলাম শুড বি সাম অফ দ্য সেম ক্যাটাগরি। সো ইউজ হেল্পার টেবিল নেসেসারি। সো এই কাজটা আমাদের করতে হবে। এটা করার জন্য সর্বপ্রথমে আমরা চলে আসি আমাদের এখানে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা স্যাম্পল রয়েছে, যেটা ছিল আমাদের স্যাম্পল 2। সো এখানে আমরা ক্লিক করব। প্রথমে অ্যামাউন্টের এখানে এটাকে আমাদের ড্রপ ডাউন করার জন্য বলা হয়েছে। সো প্রথমে আমি ড্রপ ডাউনটাকে ক্লিয়ার করে নিচ্ছি। সো ড্রপ ডাউন করার জন্য সর্বপ্রথমে আমি এখানে ক্যাটাগরি নামে এখানে সিলেকশন কার্সর পয়েন্ট রাখবো সেলের ভিতরে। দেন আমরা এখান থেকে চলে আসবো ডাটায়, এখান থেকে ডাটা ভ্যালুয়েশনে ক্লিক করব। দেন এইখানে আমাদের এনি ভ্যালুর পরিবর্তে লিস্টে ক্লিক করব। দেন আমরা এখান থেকে পাচ্ছি সোর্স। সো সোর্স সিলেকশন করব। আমাদের এখানে কাস্টম রুল বা লিস্ট রুল ব্যবহার করার জন্য নির্দিষ্ট উল্লেখ করে বলা হয়নি। সো আমি এখান থেকে লিস্ট রুল ব্যবহার করছি। সো আমি এখান থেকে লিস্টে ক্লিক করলাম, করার পর এখানে সোর্স। সো সোর্সের এখানে আমি ক্যাটাগরি নেমগুলোকে সিলেকশন করে দিচ্ছি এখান থেকে, দেন ওকে করে দিচ্ছি। তাহলে হবে কি আমাদের এখান থেকে ড্রপ ডাউন লিস্ট চলে আসবে। সো আমি এখান থেকে যে কোনো একটি সিলেকশন করে নিচ্ছি। এরপর এখানে আমাদের টোটাল অ্যামাউন্টটা বের করার জন্য বলা হয়েছে। সো টোটাল অ্যামাউন্ট বের করার জন্য প্রথমে আমরা VLOOKUP ফাংশন ব্যবহার করব। সো আমরা এখান থেকে প্রথমে ইকুয়ালকে কল করছি এবং টাইপ করছি VLOOKUP। সো VLOOKUP এর প্রথমে এখানে বলছে লুকআপ ভ্যালু। সো আমি কোন ভ্যালুটাকে খুঁজবো, মানে আমি কোন ভ্যালুর উপরে ভিত্তি করে খুঁজবো, এটা আমাদের বলা হয়েছে। সো আমি চাচ্ছি যে ক্যাটাগরির উপর ভিত্তি করে আমরা খুঁজবো।
সো আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেকশন করে দিচ্ছি, কমা দিচ্ছি। এবার বলছে কোন এরিয়ার ভিতরে এই ক্যাটাগরিটা খুঁজবো। সো আমরা এই যে এরিয়া রয়েছে এই এরিয়ার ভিতরে আমাদের এই ক্যাটাগরিগুলো খুঁজবো। সো আমরা এটাকে সিলেকশন করে দিচ্ছি, এবার কমা দিব। দেওয়ার পরে যদি আমি এরিয়ার ভিতরে ক্যাটাগরিটা আমি এখানে খুঁজে পাই, তাহলে আমার কোন কলামটা দেখাবে। সো প্রথম এই যে ফার্স্ট বা ক্যাটাগরি, এইটা হচ্ছে আমাদের প্রথম কলাম, আর এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় কলাম। যেহেতু আমরা রেঞ্জ সিলেকশন করছি, এই রেঞ্জ যেখান থেকে সিলেকশন শুরু হয়েছে, যেখানে শেষ হয়েছে, যেখান থেকে শুরু হয়েছে সেটা প্রথম কলাম, আর যেখানে শেষ হয়েছে সেটা হলো শেষ কলাম। সো আমাদের এখানে যেহেতু দুইটা কলামই রয়েছে, তাহলে ফার্স্ট কলাম হচ্ছে এটা, সেকেন্ড কলাম হচ্ছে এটা। সো আমরা যদি বেসিক স্যালারি এখানে খুঁজে পাই, তাহলে আমাদের এই দ্বিতীয় কলাম দেখাবে। সেই জন্য এখানে বলা আছে কলাম ইন্ডেক্স নাম্বার। সো আমি এখান থেকে দ্বিতীয় দিয়ে দিচ্ছি, কমা দিচ্ছি। এক্সাক্ট ম্যাচ মানে আমরা যেটা খুঁজে পাবো ঠিক তার সামনেটার উপরই আমার সামনেটাই আমার দেখাবে, এটা হলো এক্সাক্ট ম্যাচ। আর অ্যাপ্রোক্সিমেট ম্যাচ হচ্ছে যে আনুমানিক তার কাছাকাছি কোনো একটা সংখ্যা দেখাবে। সো আমরা চাচ্ছি এক্সাক্ট, সেই জন্য আমরা এখান থেকে 0 করব, ব্র্যাকেট শেষ করে আমরা ইন্টার প্রেস করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেসিক স্যালারি চলে আসলো। তাহলে আমরা কাজটা কীভাবে করলাম একবার ব্যাখ্যা করি। যে আমরা এখানে যে ভিলুকআপ ফাংশন ইউজ করছি, ভিলুকআপ ফাংশন ব্যবহার করে আমরা লুকআপ ভ্যালু এই ফাংশনটা দিয়েছি। এই ফাংশনটাকে আমাদের এই এরিয়ার ভিতরে খোঁজার জন্য বলা হয়েছে। সো এটাকে যদি আমরা এই এরিয়ার ভিতরে আমরা এইখানে এটাকে খুঁজে পাই, খুঁজে পাওয়ার পরে বললাম যে আসলে তোমার সামনে যেই অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটা আমাকে দেখাও। সো এই অ্যামাউন্টটা আবার আমাদের এখানে দেখাচ্ছে। সো এটাই কিন্তু ভিলুকআপের কাজ। ভিলুকআপের কাজ হচ্ছে কোনো একটি নির্দিষ্ট তথ্য বা ডাটার উপর ভিত্তি করে নির্দিষ্ট এরিয়া থেকে তথ্য বা ডাটা সংগ্রহ করা। সো এটাই হচ্ছে আমাদের ভিলুকআপের কাজ, অ্যাজ লাইক সার্চ ইঞ্জিনের মতো কাজ করে। এবার আমরা এখান থেকে যদি ক্যাটাগরি পরিবর্তন করে দিই, তাহলে দেখবেন যে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এটাই কিন্তু আমাদের স্যাম্পলটা হয়ে গেছে। আমরা সঠিকভাবে ভিলুকআপ ইউজ করছি। আপনারা চাইলে ফর্মুলাটা একবার দেখে নিতে পারেন অথবা স্ক্রিনশট করে রাখেন, তাহলে এবং বোঝার চেষ্টা করেন। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সো আমাদের এটাও কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমাদের 11 নম্বর শেষ এবং আমরা 12 নম্বর পয়েন্টে রয়েছে। 12 নম্বর পয়েন্টে আমাদের বলা হয়েছে যে চার্ট, ইনসার্ট এ কলাম চার্ট ফর নিট স্যালারি ভার্সেস টোটাল ডিডাকশন। সো নিট স্যালারি এবং টোটাল ডিডাকশনের উপর ভিত্তি করে আমাদের একটি চার্ট তৈরি করতে বলা হয়েছে। সো আমরা যেটা করব, আমরা এখান থেকে এই যে টোটাল ডিডাকশন রয়েছে, সো এই টোটাল ডিডাকশন আমরা এটাকে সিলেকশন করব প্রথমে, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরবো এবং এখান থেকে নিট স্যালারি এটাকে সিলেকশন করব। এই দুইটা কলাম সিলেকশন থাকা অবস্থায় আমরা ইনসার্টে চলে আসব। এখান থেকে আমরা কলামে ক্লিক করব, ইনসার্ট কলাম, দেন আমরা এখান থেকে কলাম সিলেকশন করে দেব। তাহলে হচ্ছে আমাদের একটা চার্ট চলে আসবে। সো চার্টটাকে ধরে আমরা জাস্ট এই পজিশনে এটাকে ছোট করে রেখে দেব। সো এইটাই আমাদের করার জন্য বলা হয়েছে, চার্টটাকে আমরা এই পাশে রেখে দিই। সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। দুঃখিত। এবার আমরা উপরের দিকে চলে আসি। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে এখানে চেক অ্যান্ড রিভিউ আফটার কমপ্লিট দ্য জব। তো জবটা শেষ করার পরে আমাদের একবার কন্ডিশন এবং স্টেপের উপর ভিত্তি করে রিভিউ বা চেক করার জন্য বলা হয়েছে যাতে কোনো ভুল না থাকে। এরপর বলা হয়েছে যে প্রোটেক্ট ইউর ওয়ার্কশিট উইথ পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডের মাধ্যমে আমাদের ওয়ার্কশিটটা প্রোটেক্ট করার জন্য বলা হয়েছে। সো এটা আমরা করব। আমরা চলে আসি আমাদের ওয়ার্কশিটের ভিতরে, তাহলে আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, ইনফো ক্লিক করব, প্রোটেক্ট ওয়ার্কশিটে ওয়ার্কবুকে ক্লিক করব এবং এখান থেকে আমরা ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করব এবং এখান থেকে আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো 1 2 3 4 5 6। দেন আমরা ওকেতে ক্লিক করব, পুনরায় পাসওয়ার্ডটা টাইপ করব 1 2 3 4 5 6 এবং এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব
এবং আমরা এখান থেকে সেভে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা সেট হয়ে গিয়েছে। এরপর এটা আমাদের শেষ হয়ে গেছে। এরপর আমাদের ফাইলটা সেভ করার জন্য বলা হয়েছে। সো অলরেডি আমরা যেই ডকুমেন্ট তৈরি করেছি সেটাই আমাদের এই ফরম্যাটে সেভ হয়েছে, আপনারা জানেন। সো আমাদের এটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের বলা হয়েছে শো ডাটা ইউজিং VLOOKUP অ্যাজ পার স্যাম্পল 2 বেসড অন ক্যাটাগরি। সো আমরা ইতিমধ্যে এই VLOOKUP-এর মাধ্যমে স্যাম্পল 2টা সম্পূর্ণ করেছি। এই যে দেখতে পাচ্ছেন স্যাম্পল 2। এরপরে আমাদের এখানে বলা হয়েছে প্রিন্ট দ্য ডকুমেন্ট ইউজিং PDF প্রিন্টার আর ডকুমেন্ট রাইট প্রিন্ট ইন PDF। সো আমরা এটা করব। এটা করার জন্য সর্বপ্রথমে আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব এবং প্রিন্টে ক্লিক করব। সো প্রিন্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের একটা 2টা পেজে চলে আসলো। সো আমরা এটা যদি একটা পেজে নিয়ে আসতে চাই, আমরা এখান থেকে পেজ লেআউট থেকে এটাকে পোর্ট্রেট করে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করে দিই এবং এখান থেকে আমাদের স্কেল যেটা রয়েছে এটাকে পার্সেন্টেজ কমিয়ে দিই। আপনারা একটা রেখা দেখতে পাচ্ছেন এখানে। সো এটাই হচ্ছে আমাদের পেজের লাস্ট বর্ডার। সো আমরা এখান থেকে পার্সেন্টেজ কমানোর মাধ্যমে এই রেখাটাকে আমরা পাশে নিয়ে আসতেছি। সো দেখতে পাচ্ছেন যে এবার কিন্তু আমাদের এইটা কিন্তু এই পর্যন্ত চলে আসলো। তো আমাদের এরিয়ার ভিতরে কিন্তু লেখাটা রয়েছে। সো এবার আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, প্রিন্টে ক্লিক করব এখান থেকে। ওকে, আমাদের এটা সিলেকশন ছিল, আমাদের সিলেকশন থাকা যাবে না, আমাদের টোটাল এটাকে সিলেকশন করে নেব এভাবে। এবার আমরা প্রিন্ট ফাইলে ক্লিক করব, প্রিন্টে ক্লিক করব, তাহলে আমাদের এটা সম্পূর্ণ চলে আসবে। তো সিলেকশন করে অবশ্যই আমরা এখান থেকে প্রিন্ট এরিয়া, প্রিন্ট সিলেকশন এরিয়া আমরা এটাকে সিলেকশন করে দেবো, তাহলে আমাদের এটা চলে আসবে। এবং এখান থেকে প্রিন্টার, এখানে মাইক্রোসফট প্রিন্ট টু PDF আমরা অবশ্যই এটাকে সিলেকশন করে রাখবো এবং আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করব। তাহলে আমাদের সামনে সেভ প্রিন্ট আউটপুট অ্যাজ চলে আসবে। দেন আমরা এখান থেকে ডেস্কটপ সিলেকশন করে দেব, আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটা সিলেকশন করে দেব। দেন আমরা এখান থেকে একটা নাম দিয়ে দেবো ফাইলের। সো আমরা এখান থেকে প্রিন্ট ডকুমেন্ট দিয়ে দিচ্ছি। ডকুমেন্ট দিয়ে দিচ্ছি। এবার আমরা এখান থেকে সেভে ক্লিক করছি। তো আমাদের এটা সেভ হয়ে গেল। আমরা কিছুক্ষণ পরে এটা আউটপুট দেখব। এরপর এখানে বলা হয়েছে সাবমিট ফিনিশড আউটপুট দ্য কম্পিটেন্সি অ্যাসেসর। সো আপনি এবার এটাকে সাবমিট করতে পারেন অ্যাসেসরের সামনে। কম্পিউটার শাটডাউন করার জন্য বলা হয়েছে শাটডাউন ইউর কম্পিউটার অ্যান্ড ক্লিন ইউর ওয়ার্ক প্লেস। এরপরে বলছে যে ক্লিন টুলস, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস অ্যান্ড ওয়ার্ক এরিয়া। সো আপনি যে কাজ করেছেন এতক্ষণ আপনার ওয়ার্ক এরিয়া যাতে অগুছালো বা এলোমেলো না থাকে, গুছানো থাকে, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখার জন্য বলা হয়েছে। তো আশা করি আমাদের এই প্রশ্ন এবং কন্ডিশন স্পেসিফিকেশন সমস্ত কাজ শেষ। এবার আমরা দেখব যে আমাদের আউটপুট ফলাফল কিভাবে চলে আসলো। তো আমরা এটাকে প্রথমে সেভ করে নিয়েছি, পুনরায় আবার সেভ করে নিই, দেন আমরা এটাকে ক্লোজ করে দিই। এটাকে ক্লোজ করে দিই। আমরা ডেস্কটপে আমরা ফোল্ডারে চলে আসি, ফোল্ডারটাকে ওপেন করি। আমরা ফোল্ডার ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা PDF ডকুমেন্ট রয়েছে এবং এখানে আমাদের যে ওয়ার্কশিটটা রয়েছে। সো আমরা এখান থেকে প্রিন্ট ডকুমেন্ট অর্থাৎ যেটা PDF সেভ করেছি আমরা সেটা একবার ওপেন করি দেখি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের PDFটা সুন্দরভাবে সেভ হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে ওয়ার্কশিটটাকে ওপেন করি। সো ওয়ার্কশিট ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পাসওয়ার্ড চাচ্ছে। সো আমরা এখান থেকে 1 2 3 4 5 6 পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি। সো আমাদের পাসওয়ার্ডটা এখন ওয়ার্কশিটটা এখন আনলক হয়ে গেছে। সো আশা করি আপনারা এই মান্থলি স্যালারি শিটটা খুব সহজে কীভাবে করা যায় বুঝতে পেরেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যে কোনো সমস্যায় অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ।